সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে। সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে। নিন্দা অপমানে, সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে। নিন্দা অপমানে সবারে ক্ষমা করি, থাকো আনন্দে। সবারে ক্ষমা করি, থাকো আনন্দে। চির অমৃত নিজরে শান্তি রসপানে। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে। দেখুন, রবীন্দ্রনাথের এই গান আমি কালকে একটা বই পড়ছিলাম, মানে অসম্ভব সুন্দর বই। আমার ইচ্ছা আছে কখনো আমি ওইটা নিয়ে প্রতিবেদন সত্যজিৎ রায়ের করবো, ইচ্ছা আছে কেন, এরপরেই করবো। তো সত্যজিৎ রায়ের এবং তার বন্ধু কৌশিক দিনু 19 মহারাষ্ট্র 50 বছর ধরে ওনাদের মধ্যে পত্র বিনিময় হয়। সত্যজিৎ রায় যখন 20-21 বছর বয়স তখন শান্তিনিকেতনে যান 1940 সালে, এবং রবীন্দ্রনাথের সঙ্গে 1 বছর ওনারা কাটান। তারপরে বছর রবীন্দ্রনাথ দেহ রাখেন 1941-এ। তো তারপরে আরও 2-1 বছর থেকে তারপরে ওর যে যার নিজের জায়গায় ফিরে আসে। উনি ছিলেন চিত্রকর, ওই কৌশিক দিনকর। আর সত্যজিৎ রায়ের পরিচয়টা আপনারা জানেন, সব কিছু গুণী আছে। উনি চিত্রকরও, আবার লেখক, এবং সবথেকে বড় হচ্ছে সিনেমা জগতের একদম, মানে কী বলবো, মহাস্টার। তো ওই ওনাদের একটা বক্তব্য শুনলাম, যে বক্তব্যটা আমার প্রাণের সঙ্গে একদম মিল হয়। সেটা হচ্ছে এই রবীন্দ্রনাথের এই যে সদা থাকো আনন্দে, এই যে গানটা আমি করলাম আর কি, তার ভাষা কোনো একদম মানে ঈশ্বরীয় কথা, চূড়ান্ত ঈশ্বরীয় কথা। আমি ধর্মপ্রসঙ্গ বলে আর কি করি, তো আমার চ্যানেলের নাম ধর্মপ্রসঙ্গ। এটা এই জন্যই করি, ধর্মপ্রসঙ্গ মানে এই রবীন্দ্রনাথের গানটাই ধর্মপ্রসঙ্গ। তারপরে তো যা বলার বলি সাধুদের কথা। আচ্ছা, আর একটা কথা বলি আমি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে স্বামীজির যে আচ্ছা, ওটা আমি এই প্রতিবেদন শুরু করি, তারপরে বলবো। আচ্ছা, দেখুন, আমি যে এই প্রতিবেদনের নাম দিয়েছি যে শ্রেষ্ঠ সাধুসঙ্গ, তো আমার চোখে, আমি অনেকবার বলেছি, আবার বলছি, আমার চোখেতে এবং আমার না, বহু মনীষী মহাপুরুষদের চোখেতেও স্বামীজি হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ সাধু। সুতরাং তার কথাবার্তা তো শ্রেষ্ঠ সাধুসঙ্গ কিছু অযৌক্তিক নয়। রোমানার মতো মানুষ বলেছেন যে আগামী 2500 বছর
বা 2000 বছর ধরে ভারতবাসী ধর্ম সম্বন্ধে যা ভাববে সব স্বামীজি বলে দিয়ে গেছেন। বুঝতে পারছেন কত বড় মানে স্বামীজিকে কীভাবে রোমানোলা উনি সার্টিফিকেট দিয়ে গেছেন। রোমানোলা যেসব মানুষ নয়, পৃথিবীখ্যাত মানুষ। এবং এর পরেও আছে রবীন্দ্রনাথ এই পরিব্রাজক পড়ে অভিভূত, এবং রবীন্দ্রনাথ ধারণাই ছিল না, রবীন্দ্রনাথ বলছেন আমার ধারণাই ছিল না যে লৌকিক ভাষায় যে এত সুন্দর সাহিত্য রচনা করা যায়, উপস্থাপিত করা যায়, যেটা এত চিত্তাকর্ষক হয়, তো সেটা আমার ধারণা ছিল না। যার জন্যে উনি দীনেশচন্দ্র সেনকে বলেন যে তুমি এক্ষুনি গিয়ে পড়ো, তুমি পড়োনি এখনো পর্যন্ত, এক্ষুনি গিয়ে পড়ো। এবং দীনেশচন্দ্র সেন তাই করেছিলেন। রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন সঙ্গে সঙ্গে এসে রবীন্দ্রনাথের আজ্ঞা পালন করে তখন পরিব্রাজক পড়েছেন। এই হচ্ছে পরিব্রাজক। সুতরাং একে শ্রেষ্ঠ সাধুসঙ্গ বলার কোনো অযুক্তি এর মধ্যে নেই। আচ্ছা, এবারে আমি এই পরিবেশটি শেষ হয়ে যাবে এটা। কনস্টান্টিনোপলের প্রথম দৃশ্য রেল হতে পাওয়া গেল। প্রাচীন শহর পগার পাঁচিল ভেদ করে বেরিয়েছি, অলিগলি, ময়লা, কাঠের বাড়ি ইত্যাদি। কিন্তু ওই সকলে একটা বিচিত্রাজনিত সৌন্দর্য আছে। স্টেশনে বই নিয়ে বিষম হাঙ্গামা। মাদমাজোয়েল মানে আমরা বলি মিসেস, ম্যাডাম, ওদের ভাষা হচ্ছে মাদমাজোয়েল কালভে ও জুল বোয়া ফরাসি ভাষার চুঙ্গির কর্মচারীদের ঢের বোঝালে। ক্রমায় উভয় পক্ষের পক্ষে কলহ। কর্মচারীদের হেড অফিসার তুর্কি, তার খানা হাজির, কাজের ঝগড়া অল্প অল্পে মিটে গেল। সব বই দিয়ে দিলে, দুখানা দিলে না, বললে এ হোটেলে পাঠাচ্ছি। সে আর পাঠানো হলো না। স্তাবুল বা কনস্টান্টিনোপলের শহর বাজার দেখা গেল। পন্ট বা সমুদ্রের খাড়িপাড়ে পেরা বা বিদেশিদের কোয়ার্টার, হোটেল ইত্যাদি, সেখানোতে গাড়ি করে শহরে বেড়ানো ও পরে বিশ্রাম। ওই ট্রেন থেকে নেবে, তারপর গাড়ি করে করে ঘুরেছেন তারা। সন্ধ্যার পর উডস প্রাসাদ দর্শনে গমন। পরদিন বোট চড়ে বমফোর্ট ভ্রমণের যাত্রা। বড় ঠান্ডা, জোর হাওয়া। প্রথমে স্টেশনেই আমি আর মিস নেবে গেলাম, কিন্তু সিদ্ধান্ত হলো ওপারে স্কুটারিতে গিয়ে পিয়র হিয়াংসের সঙ্গে দেখা করা। ভাষা না জানায় বোট ভাড়া ইঙ্গিতে করে পারে গমন ও গাড়ি ভাড়া। ভাষা তো জানে না, ইঙ্গিতে বলে। পরে সুফি ফকিরের তাকিয়া দর্শন। এই ফকিরের লোকের সঙ্গে এই ফকিরেরা, সুফি ফকিরেরা লোকের রোগ ভালো করে। তার প্রথা এইরূপ: প্রথমে কলমা পড়া, ঝুঁকে ঝুঁকে, তারপর নৃত্য, তারপর ভাব, তারপর রোগ, তারপর আরাম, রোগীর শরীর মারিয়ে দিয়ে। এইভাবে ওরা সুফি সম্প্রদায় ওদের রোগ ভালো করে মানুষের। পিওর হিয়াংসাংয়ের সঙ্গে আমেরিকান কলেজ সম্বন্ধীয় অনেক কথাবার্তা, আরবের দোকান ও বিদ্যার্থীর টক দর্শন। স্কুটারি হতে প্রত্যাবর্তন। নৌকা খুঁজে পাওয়া, কিন্তু সে কিন্তু জায়গায় জায়গায় ঠিক জায়গায় যেতে না পারুক, যাও যেখানে না বলে সেখানেই ট্রামে করে ঘরে। স্তাবুলের হোটেলে। মিউজিয়াম স্তাবুলের, যেখানে প্রাচীন অন্দরমহল ছিল গ্রিক বাদশাদের, সেইখানেই প্রতিষ্ঠিত। অপূর্ব শবদেহ রক্ষা করার প্রস্তর নির্মিত আধার। স্ক্যারোপ্যাথাগি, অপূর্ব শবদেহ রক্ষা করার প্রস্তর নির্মিত আধার ইত্যাদি দর্শন। তোপখানার উপর হতে শহরের মনোহর দৃশ্য। অনেক দিন পরে এখানে ছোলা ভাজা খেয়ে আনন্দ হলো। তুর্কি, পোলাও, কাবাব ইত্যাদি এখানকার খাবার ভোজন। স্কুটারির কারখানা। প্রাচীন পাঁচিল দেখতে যাওয়া। পাঁচিলের মধ্যে জেল ভয়ঙ্কর। উডস প্রাসাদ সহিত দেখা ও বাস্কের যাত্রা। ফরাসি পররাষ্ট্র সচিব অধীনস্থ কর্মচারীর সহিত ভোজন। জনৈক গ্রিক পাশা একজন আলবানি ভদ্রলোকের সহিত দেখা। পিওর হিয়াংসায়ের লেকচার পুলিশই বন্ধ করেছে, কাজেই আমার লেকচারও বন্ধ। দেবনমল ও চৌধুরীর একজন গুজরাটি বাউন সহিত সাক্ষাৎ। এখানে হিন্দুস্তানি, মুসলমান ইত্যাদি অনেক ভারতবর্ষীয় লোক আছে। তুর্কি ফিলোসফি নবাবের কথা। তার ঠাকুরদাদা ছিল ফরাসি। এরা বলে কাশ্মীরের মতো সুন্দর এখানকার
স্ত্রীলোক দিকের পর্দাহীনতা। বেশ বেশ্যাভাব মুসলমানি, খুর্দা পাশা আরমানি ও আর্মেনিয়াম হত্যার কথা শুনেছি। আর্মেনিয়ামদের বাস্তবিক কোনো দেশ নেই, যেসব স্থানে তারা বাস করে সেখানে মুসলমানই অধিক। আর্মেনিয়ানরা বলে কোন স্থান অজ্ঞাত। বর্তমান সুলতান খুরদের হামিদিয়ে রেসাল্লা তৈরি করেছেন, তাদের কজাকদের মতো শিক্ষা দেওয়া হবে, তারা কনস্পিরেশন হতে খালাস হবে। বর্তমান সুলতান আর্মেনিয়ান এবং গ্রিক পত্রিয়াকদের ডেকে বললেন যে তোমরা ট্যাক্স না দিয়ে সেবাই হও, তোমাদের জন্মভূমি রক্ষা করো। তাতে তারা জবাব দেয় যে ফৌজ হয়ে লড়াই গিয়ে মুসলমান সেপাইদের সহিত একত্রে মিলে খ্রিস্টান সেপাইদের কবরের গোলমাল হবে। উত্তরে সুলতান বললেন যে প্রত্যেক পল্টনে না হয় মোল্লা নয় খ্রিস্টান পাদ্রী থাকবে, এবং লড়াই যখন খ্রিস্টান ও মুসলমান ফৌজের শবদেহগণ একত্রে গাদায় গাদায় কবরে পুঁততে বাধ্য হবে, তখন না হয় দুই ধর্মের পাদ্রী শ্রাদ্ধ শান্ত পড়ল, না হয় এক ধর্মের লোক আত্মা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য ধর্মের শ্রাদ্ধমূলগুলো শুনে নিল। খ্রিস্টানরা রাজি হলো না, কাজেই তারা ট্যাক্স দেয়। তাদের রাজি না হওয়ার ভেতর কারণ হচ্ছে ভয় যে মুসলমানদের সঙ্গে একত্রে বসবাস করে পাছে সব মুসলমান হয়ে যায়। বর্তমান স্তাবুলের বাদশাহ বড়ই ক্লেশ সহিষ্ণু, প্রাসাদের থিয়েটার ইত্যাদি আমোদ প্রমোদ পর্যন্ত সব কাজ নিজে বন্দোবস্ত করেন। পূর্ব সুলতান মুরাদ বাস্তবিক নিতান্ত অকর্মণ্য ছিল। এই বাদশাহ অতি বুদ্ধিমান, যে অবস্থায় ইনি রাজ্য পেয়েছিলেন তা থেকে এত সামলে উঠেছেন যে আশ্চর্য, পার্লামেন্ট হেতায় চলবে না। কি সুন্দর বর্ণনা দেখুন রবীন্দ্র। বেলা 10টার সময় কনস্টান্টিনোপল ত্যাগ, এক রাত্রি একদিন সমুদ্রে। সমুদ্র বড়ই স্থির, গোল্ডেন হর্ন ও মারোয়ারা দ্বীপপুঞ্জ, মারমারার একদিকে গ্রিক ধর্মের মঠ দেখলাম। এখানে পুরাকালে ধর্মশিক্ষার বেশ সুবিধে ছিল, কারণ একদিকে এশিয়া আর একদিকে ইউরোপ। মেডিটেরিয়ান দ্বীপপুঞ্জ প্রাতঃকাল দেখতে গিয়ে প্রফেসর লেপরের সহিত সাক্ষাৎ। পূর্বে পাপিয়াম্পার কলেজের মাদ্রাজের এর সহিত পরিচয় হয়। একটি দ্বীপে এক মন্দিরের ভগ্নাবশেষ দেখলাম, নেপচুনের মন্দির আন্দাজ, কারণ সমুদ্র তটে। সন্ধ্যার পর এথেন্স পৌঁছলাম। এক রাত্রি কার্টাইনে থেকে সকালবেলা নামবার হুকুম এলো। বন্দর পাউরিসিটি ছোট শহর, বন্দরটি বড়ই সুন্দর, সব ইউরোপের ন্যায়, কেবল মধ্যে মধ্যে একাধজন ঘাগরা পরা গ্রিক। সেটা হতে 5 মাইল গাড়ি করে শহরের প্রাচীর দেখা, যা এথেন্সকে বন্দরের সহিত সংযুক্ত করত, তাই দেখতে যাওয়া গেল। তারপর শহর দর্শন, আক্রোপোলিস হোটেল, বাড়ি ঘরদোর অতি পরিষ্কার, রাজবাটিটি ছোট। সেই দিনে আবার পাহাড়ের উপর উঠে আক্রোপোলিস, বিজয়ার মন্দির, পার্থন ইত্যাদি দেখলাম। মিউজিয়াম, তারপরে লুভার মিউজিয়ামে দেখে গ্রিক কলার 3 অবস্থা বুঝতে পারলাম। প্রথম মিশেনি, দ্বিতীয় গ্রিক। এইরূপেই প্রথমে গ্রিসে কলাবিদ্যার আবির্ভাব। অতি পূর্ব অজ্ঞাত কাল হতে খ্রিস্টপূর্ব 776 বৎসর যাবৎ মিশেনি শিল্পের কাল। এই মিশেনি শিল্প প্রধানত এশিয়া শিল্পের অনুকরণে ব্যাপৃত ছিল। আর্কাইক গ্রিক পরে ক্লাসিক গ্রিক কাল 475 খ্রিস্টপূর্ব হতে 323 খ্রিস্টপূর্ব পর্যন্ত, অর্থাৎ এথেন্সের পূর্বকাল হতে আরব্ধ হয়ে সম্রাট আলেকজান্ডারের মৃত্যুকাল পর্যন্ত উক্ত শিল্পের উন্নতি ও বিস্তার লাভ। সম্রাট আলেকজান্ডার, আচ্ছা। ক্লাসিক গ্রিক শিল্পের পিলোপসিয়ান নামক দেশীয় সম্প্রদায়ের প্রধান শিক্ষক, পলিটিশিয়ান এবং লিপিসাস, এদের একজন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, অন্যজন খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। এদের প্রধান লক্ষ্য মানব শরীরের গড়ন পরিমাণে আন্দাজ শিল্পে যথাযথ রাখবার নিয়ম প্রবর্তিত করা। 323 খ্রিস্টাব্দ পূর্ব থেকে 146 খ্রিস্টপূর্ব কাল পর্যন্ত, অর্থাৎ আলেকজান্ডারের মৃত্যুর পর হতে
রোমান দিকের ধারা আটিকা বিজয়কাল পর্যন্ত গ্রিক শিল্পের অবনতি কাল। জাঁকজমকের বেশি চেষ্টা, মূর্তি সকল প্রকাণ্ড করবার চেষ্টা, এই সময় গ্রিক শিল্প দেখতে পাওয়া যায়। তারপর রোমানদের গ্রিস অধিকার, সময়ে গ্রিক শিল্প তদ্দেশীয় পূর্ব শিল্পীদের কাজের নকল মাত্র করেই সন্তুষ্ট, আর নতুনের মধ্যে হুবহু কোনো লোকের মুখ নকল করা। এই হলো শেষ স্বামীজির পরিব্রাজক। এই পরিব্রাজক পড়ে রবীন্দ্রনাথ অভিভূত হয়ে গেছিলেন। আমরা আর কি বুঝব, রবীন্দ্রনাথ যেভাবে বুঝেছি আমরা তো সেভাবে বুঝতে পারবো না।